কেমন লাগলো আপনার পূজার মধ্যে যে রাজনীতিবিদরা যে বক্তব্য দিলেন, এবং একরকম আমরা জনসংযোগ দেখলাম, নির্বাচনে জনসংযোগ দেখলাম, কিন্তু কিভাবে দেখছেন আপনি? পূজাটা ছিল উপলক্ষ মাত্র। এখন ওনাদের সামনে নির্বাচন আছে, নির্বাচন আগে কিছু বলা দরকার, সাধারণ মানুষকে বলার একটা উপলক্ষ তো লাগবে। সেই উপলক্ষ হলো পূজা। কাজে ওনারা ওনাদের মতো বলেছেন, যার যার রাজনীতির কথা বলেছেন, যেভাবে বাড়তি ভোট পাওয়া যাবে সেটা বলেছেন। এবং এখন তো এটা বোঝাই যাচ্ছে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হচ্ছে, এবং সেটা যদি হয় সেই ফেব্রুয়ারিতে খুব একটা দূর নেই। অলরেডি জামাত তো একটা তাদের প্রার্থী তালিকা ঘোষণাই করে দিয়েছে, এবং এই ঘোষণা করে দিয়ে কিন্তু সে অন্যদেরকে একটু বিপদে ফেলাই দিয়েছে, সবাইকে এখন থেকে করতে হচ্ছে। কারণ ওনারা তো এখন বলে কয়েই তার মানে আপনার নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। বিএনপি আমি মনে করি তাদেরও একটা কিছু লোককে অন্তপক্ষে গ্রিন সিগন্যাল ওনাদের দেওয়া উচিত, যাতে নাকি তারাও এখানে যেতে পারে। তো সেটা হওয়া উচিত। হলে পরে হয় কি, মানুষের সঙ্গে যোগাযোগটা বাড়ে এবং মানুষের কাছে প্রতিশ্রুতিটাও দেওয়া হয়, এবং মানুষের সেই প্রতিশ্রুতির সঙ্গে তাদের কর্মকাণ্ডকে মিলিয়ে নিতে পারে। এটা একদিক দিয়ে ভালো মনে করি। কিন্তু আমি এবারের পূজার সবচেয়ে যেটা আমার কাছে খুবই সিগনিফিকেন্ট মনে হয়েছে, যে এবারের পূজায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং এবারের পূজায় যে সমস্ত আপনার পূজাকে কেন্দ্র করে এর আগের বছরগুলিতে যে নিয়মিত একটা গণ্ডগোল হতো, নিয়মিত একটা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হতো, এবং সেগুলোর বিপরীতে এবারে পূজার সময় যে সমস্ত মানে আইন শৃঙ্খলা যে ব্যবস্থাটা ছিল এবং যেভাবে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হতে পেরেছে, এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। কারণ অনেক দিন ধরে মানুষের মধ্যে কিন্তু একটা মিথ চালু ছিল যে এদেশে বুঝি এই সংখ্যালঘু সম্প্রদায়ের একমাত্র বাপমা হচ্ছে আওয়ামী লীগ। সেটা যে না, আর হলেও সেটা যে সৎ বাপমা, সেটা এবার প্রমাণিত হয়েছে যে না, তারা না থাকলেই বরং শান্তিটা বজায় থাকে। এবং তারা যখন ছিলেন তখন এটাকে কেন্দ্র করে নানা রকম কিন্তু, এবং কি জাতীয় পর্যায়েও কিন্তু দাঙ্গা হয়েছে একবার। তো এটা আসলে যে তাদেরই কারণে এটা হয়েছিল, এবং তারা যে এখান থেকে সুবিধাটা নিত এবং ওদেরকে আসলে বেসিক্যালি জিম্মি করে রাখতো, এই জিনিসটা ভাই এবার সাধারণ মানুষ মানে ঘটনা প্রবাহের মাধ্যমে বুঝতে পেরেছে। কেমন ইসলাম কায়েম করতে চান, কিভাবে দেশ শাসন করতে চান? আমি মাসুদ কামাল আপনার কাছে প্রশ্নটার উত্তর জানতে চাই, আপনি সংক্ষেপে বলেন, তারপর আমি এটা ব্রেকে যাবো আর কি। এখন ইসলামী আপনি বলছেন যে ওরা কিরকম সমাজ কায়েম, মানে আমরা কখনো স্পষ্ট করে শুনতে পাই না, জানতে পাই না যে ইসলাম শরিয়া আইন কায়েম করতে চায়, কিন্তু কেমন হবে সেটার ধরন, যেটা আমাদের এখানে অ্যাডভোকেট মুজিবুর রহমান বললেন যেটা স্পষ্ট করা উচিত, কিন্তু আমরা তো এই প্রশ্ন এটা নিয়ে আমি আমার নিজের মনে একটা বিভ্রান্তি আছে। আমি আসলে এটা জামাতের কাছে আমার একটা মানে দাবি বটে, সেটা হলো ওনারা আসলে যদি নির্বাচিত হন তাহলে ওনারা এই দেশে কী ধরনের শাসন ব্যবস্থা কায়েম করবেন, এটা ওনাদের ক্লিয়ার করা উচিত। আমরা আগে জানতাম যে ওনারা তো শরিয়া আইন কায়েম করবেন, মানে যদি ওনারা ক্ষমতায় যান। মাঝখানে আমি আবার একটা মানে আপনার একটা অনুষ্ঠানের কথা জানলাম, দিল্লিতে একটা প্রোগ্রাম হয়েছিল, ওখানে এই আমাদের বাংলাদেশের ব্যবস্থা নিয়ে ওরা আলোচনা করেছিল। ওখানে আমাদের এখানে হর্ষবর্ধন শ্রীংলা ছিলেন, শ্রীরাধা দত্ত ছিলেন, জেপি উন্দাল ইউনিভার্সিটির প্রফেসর টিচার, হ্যাঁ, উনি কিছুদিন আগে আমাদের এখানে এসেছিলেন। তো উনি ওই অনুষ্ঠানে বলেছেন যে ওনার বক্তব্য, ওনার অবজারভেশন যে বাংলাদেশে জামাতে ইসলামের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আসতেছে বলে উনি মনে করেছেন। এবং উনি এটা উদাহরণ দিতে যে বলছেন, উনি জামাতের যে নেতা নায়েবে আমির যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ওনার সঙ্গে উনি কথা বলেছেন, এবং কথা বলে উনি তাহের সাহেবকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি নির্বাচিত হলে ইসলামী শরিয়া আইন কায়েম করবেন কিনা। উনি বলেছেন না, উনি ডিনাই করেন না, উনি এভাবে বলেছেন, উত্তর দিয়েছেন যে আমরা কি কখনো বলেছি যে আমরা শরিয়া আইন কায়েম করব। উনি কিন্তু ক্লিয়ার কিছু বলেন নাই, বাট ওনার উত্তরটার মধ্যে এমন একটা ধারণা তৈরি হয়, এবং যে ধারণাটা নিয়ে শ্রীরাধা দত্ত তার দেশে ফিরে গেছেন, সেই ধারণাটা হচ্ছে যে না, ওনারা ইসলামী শরিয়া আইন কায়েম করছেন না। এর মধ্যে আমরা আরেকদিন দেখলাম এই একটা টেলিভিশনে ওনাদেরই এক লিডার কবির আহমেদ সম্ভবত ওনার নাম, উনি স্পষ্ট করেই বললেন যদি জামাত নির্বাচিত হন তাহলে জামাত অবশ্যই শরিয়া আইন কায়েম করবেন। দেখুন, শরিয়া আইন নিয়ে কিন্তু আমার কোনো বক্তব্য নেই এখানে। আমি তো জানি না শরিয়া আইনটা কী, আমাদের ডিটেল বুঝি না জিনিসটা কী আসলে। কিন্তু আমার ওনাদের কাছে আমার দাবি, একজন উনি তো আমারও ভোট চান নিশ্চয়ই, হিসেবে একজন ভোটার হিসেবে আমি ওনার কাছে আমি দাবি করতেই পারি যে প্লিজ আপনারা বলেন, এক নম্বর কথা হলো যে আপনারা শরিয়া আইন কায়েম করবেন কি করবেন না। যদি না করেন তাহলে কোনো কথা নাই।
যদি আপনারা শরিয়া আইন কায়েম করতে চান তাহলে শরিয়া আইনের স্বরূপটা কি হবে সেটা প্লিজ একটু এক্সপ্লেইন করেন জনগণের কাছে। কারণ আমি তো অন্ধকারের মধ্যে আমি যে হাত ঢুকাবো না, আমাকে তো জানতে হবে আপনি কি করবেন। সেটা আপনারা প্লিজ একটু জানান আমাদেরকে, আমরা কি জানতে চাই সেই শরিয়া আইনের স্বরূপটা কি হবে। সেই শরিয়া আইনটা কি অন্য কোনো দেশের মতো হবে, যদি কোন দেশের মতো হবে, শরিয়া আইন পৃথিবীর কয়টা দেশে চলছে সেটা আমরা কি জানতে চাই। আর যদি আপনি ওরকম না হন, আপনি যদি বলেন না আমি বাংলাদেশের প্রেক্ষিতে এখানকার কথা চিন্তা করে আমরা আমাদের মতো করে আইন করবো, এইটাই শরিয়া আইন, তাহলে সেখানেও আমার কিছু প্রশ্ন আছে। এক নম্বর সেটা আপনারা জানান। আর 2 নম্বর হলো শরিয়া তো একটা, ইসলাম তো একটা, সারা দুনিয়ার জন্য তো একটা ইসলাম। সৌদি আরবে যে ইসলামটা কায়েম করছে, আমাদের একই ইসলাম, তো আমাদের নবী তো একজন। শরিয়া আইন তো দেশ টু মানে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করতে পারে না, আইন তো একই রকম থাকবে, তাই না? তো সেক্ষেত্রে সেটা কি কোনো উদাহরণ আছে কি না, না থাকতে পারে, আমাদের জন্য কোনটা আপনারা কায়েম করবেন সেটা আমাদের ভাই ক্লিয়ার করেন। ক্লিয়ার না করলে হয় কি, আপনারা বললেন আমি শরিয়া আইন কায়েম করবো না, আমি খুশি খুশিতে আপনাদের ভোট দিলাম, পরে আপনি কায়েম করলেন, পরে আমি দুঃখিত হইলাম, এটা তো ঠিক না। আবার আপনারা যদি বললেন না, তো আমি দ্বিধায় পড়লাম, আমি শরিয়া আইন চাই, আমি আপনাদের ভোট দিলাম না, কিন্তু আপনারা শরিয়া আইন কায়েম করলেন, তখন আমার দুঃখ থাকলো যে এটা তো শরিয়া আইন চাইছিলাম, এটা তো বলে নাই, এই জন্য ভোট দিতে পারলাম না, তাহলে তো আমি তো ওই সব থেকে বঞ্চিত হইলাম। কাজেই আমাকে ভাই ক্লিয়ার করেন আপনারা প্লিজ, ইলেকশনের আগেই ক্লিয়ার করেন।